আজ ক্লাস 11 দ্বিতীয় চ্যাপ্টার ভেক্টর শুরু করছি। এর আগে তোমরা ক্লাস 9 স্কেলার কি জিনিস, ভেক্টর কি জিনিস সেটা শিখেছো। যেসব রাশির মান আছে কিন্তু কোনো নির্দিষ্ট অভিমুখ নেই তাদেরকে আমরা বলি হচ্ছিল স্কেলার রাশি, আর যেসব রাশির মান এবং অভিমুখ দুটোই আছে তাদেরকে আমরা বলি হচ্ছিল ভেক্টর রাশি। মানে স্কেলার রাশির মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, আর ভেক্টর রাশির মান এবং দিক দুটোই আছে। তো স্কেলারের যোগ বিয়োগ এগুলো আমাদের সিম্পল অ্যালজেব্রিক নিয়মই হয়, কিন্তু আমাদের ভেক্টর রাশির ক্ষেত্রে দিকের ব্যাপার থাকাতে ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ এসব আমরা আলাদাভাবে শিখব। তো ফার্স্ট আমরা ভেক্টরে যেটা আলোচনা করব সেটা ছিল ভেক্টরের গাণিতিক প্রকাশ। আমার সাথে সাথে তোমরা খাতায় লিখে ফেলো, তাহলে এটা একটা নোট হিসেবে থাকবে তোমাদের। কিভাবে আমরা একটা ভেক্টরকে গাণিতিক রূপে প্রকাশ করব। তো মনে করো এ একটি ভেক্টর, তোমাকে আমি বললাম এ একটি ভেক্টর। তো কিভাবে এটাকে গাণিতিকভাবে প্রকাশ করব আমরা? না, আমরা লিখবো হচ্ছিল এ, মাথায় এরকম একটা অ্যারো সাইন দেবো, এটা ডান দিকে দিতে হবে। এটা মানে বুঝবো হচ্ছিল এ একটি ভেক্টর রাশি। এটা দুটো জিনিস আছে, একটা হচ্ছে মান আছে, মানটা বোঝানোর জন্য আমরা এই দুটো দাগের মাঝখানে এ ভেক্টরটা রাখবো। এই দুটো দাগের মাঝখানে থাকা মানে হচ্ছে এটা হচ্ছে মডুলাস বলি আমরা, ঠিক আছে, এটাকে আমরা মডুলাস বলি। আর পাশে আমরা কি করব, এর মাথায় একটা ক্যাপ দেব। মডুলাস এ ভেক্টর মানে হচ্ছিল এ ভেক্টরের পরম মান, এ ভেক্টরের মান, ঠিক আছে। অর্থাৎ ভেক্টরের মান প্রকাশের জন্য আমরা দুটো দাগের মাঝখানে এ ভেক্টরটাকে রাখছি। আর এই যে এ মাথায় ক্যাপ দিলাম, এটা হচ্ছিল আমাদের এ ভেক্টরের দিক প্রকাশ করে, এ ভেক্টরের দিক প্রকাশ করে। অর্থাৎ এই যে মান আর এই দিক দুটো মিলে হচ্ছে আমাদের এই এ ভেক্টরটা। এই এ ক্যাপটাকে আমরা বলেছিল একক ভেক্টর। যার মান হচ্ছিল 1, অর্থাৎ এই জিনিসটার মান হচ্ছিল 1। এর কাজ কি? এর কাজ হচ্ছে দেখো, এই ভেক্টরের মানের পাশে উপস্থিত থেকে ভেক্টরের দিক প্রকাশ করে। আমি যদি বলি তোমাকে এই এ ভেক্টরের দিক কোন দিক, তুমি বলবা এ ক্যাপের দিক যেই দিক সেই দিক। তাহলে এর কাজ ভেক্টরের মানের পাশে উপস্থিত থেকে ভেক্টরের মানের পাশে উপস্থিত থেকে ভেক্টরের দিক প্রকাশ করে। তাহলে বারবার করে যদি তুমি এই দুটো দাগের মাঝখানে এই ভেক্টরটা রাখো তাহলে তোমার পরিশ্রম হবে। সেই জন্য আমরা কি করব, শুধু এ লিখবো এখানে। তার মানে বুঝতে হবে এটি হচ্ছিল মান, আর এটা হচ্ছিল আমাদের এ ক্যাপ, এটা হচ্ছিল দিক প্রকাশ করে। তাহলে কোনো ভেক্টরকে আমরা এইভাবে প্রকাশ করব, ঠিক আছে। আমি যদি বলি বি একটি ভেক্টর, তাহলে তুমি লিখবা বি ভেক্টর ইকুয়াল টু বি এর মান আর বি এর দিকটা যেই দিক হবে সেই দিক বরাবর একক ভেক্টরটা এখানে লিখবো। আমি ধরলাম বি ক্যাপের দিক বরাবর বি ভেক্টরটা, তাহলে বি ক্যাপ দেব। এইভাবে আমরা একটা ভেক্টরকে প্রকাশ করতে পারি। এবার আমরা এখান থেকে দেখলাম যে এ ক্যাপ মানে হচ্ছিল, এখান থেকে আমরা দেখছি এ ক্যাপ মানে ছিল এই এর মানটা আমরা ওই পাশে নিয়ে গেলাম,
নিয়ে গেলে আমাদের আসছে হচ্ছিল a ভেক্টর ডিভাইডেড বাই a। তাহলে এখান থেকে আমরা একক ভেক্টরের সংজ্ঞা দিতে পারি, কি বলবো, যে কোনো ভেক্টর ও তার মানের অনুপাতকে আমরা একক ভেক্টর বলি। তাহলে কোনো ভেক্টর ও তার মানের অনুপাতকে একক ভেক্টর বলা হয়। হয়ে গেল, a ভেক্টর এবং তার মানের অনুপাতকে আমরা একক ভেক্টর বলবো। এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে 1। মান প্রকাশের জন্য আমরা কি করি না, দুটো দাগের মাঝখানে একক ভেক্টরটাকে রাখবো, এটা ছিল 1, অর্থাৎ একক ভেক্টরের মান হচ্ছিল 1। এবার আমাদের ধরো তিনটা অক্ষ, এটা মূল বিন্দু, এটা হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ, এটা ছিল z অক্ষ। এই x অক্ষ বরাবর একক ভেক্টরটাকে আমরা i ক্যাপ দ্বারা প্রকাশ করব, y অক্ষ বরাবর একক ভেক্টরটাকে j ক্যাপ দ্বারা প্রকাশ করব, আর z অক্ষ বরাবর একক ভেক্টরটাকে k ক্যাপ দ্বারা প্রকাশ করব। অর্থাৎ x, y ও z অক্ষ বরাবর একক ভেক্টর যথাক্রমে কি কি না, i ক্যাপ, j ক্যাপ আর হচ্ছিল k ক্যাপ। এবার মনে করো আমি তোমাকে বলি একটি বস্তুর উপর টেন নিউটন বল x অক্ষ বরাবর ক্রিয়াশীল। এটাকে আমরা কিভাবে গাণিতিকভাবে প্রকাশ করব না, বল, এই বলকে আমরা f দ্বারা প্রকাশ করি, সেজন্য লিখব f ভেক্টর, যার মান হচ্ছিল আমাদের 10 নিউটন, তাহলে লিখব 10, আর দিকটা ছিল x অক্ষ বরাবর, তাই x অক্ষ বরাবর একক ভেক্টরটা হচ্ছে i ক্যাপ, 10 i ক্যাপ নিউটন। একটি কণার সরণ z অক্ষ বরাবর মিটার। কিভাবে প্রকাশ করবো আমরা এটাকে? সরণকে আমরা s দ্বারা প্রকাশ করি, মানটা হচ্ছিল 10, দিকটা হচ্ছে z অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে k ক্যাপ মিটার। তাহলে এইভাবে আমরা ভেক্টরকে গাণিতিকভাবে প্রকাশ করি। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তোমাদের। এবার আমরা ভেক্টরকে জ্যামিতিকভাবে কিভাবে প্রকাশ করব? ভেক্টরের জ্যামিতিক প্রকাশ। ভেক্টরের জ্যামিতিক প্রকাশ কিরকম হবে? আমরা একটা ভেক্টরকে অ্যারো দ্বারা প্রকাশ করব। এই হচ্ছে একটা ভেক্টর, এই বিন্দুটাকে আমরা বলবো ছিল আদি বিন্দু, বা ইনিশিয়াল পয়েন্ট, আর এই বিন্দুটাকে আমরা বলবো ছিল প্রান্ত বিন্দু
বা টার্মিনাল পয়েন্ট। অনেক সময় এই বিন্দুটাকে টেল আর এই বিন্দুটাকে হেডও বলা হয়। এই আদি বিন্দু আর এই প্রান্ত বিন্দুর মধ্যে এই যে ডিস্টেন্সটা, এই যে দূরত্বটা, এই যে লেন্থটা, এই লেন্থটাই হচ্ছে আমাদের ভেক্টরের মান। আর এই অ্যারোটা হচ্ছিল দিক প্রকাশ করে। যেমন এক ব্যক্তির সরণ প্রথমে পূর্ব দিকে 10 মিটার ও পরে উত্তর দিকে 20 মিটার। এটাকে আমরা জ্যামিতিক ভাবে প্রকাশ করতে চাই। তাহলে আমরা কি করব? আমরা জানি আমাদের খাতার উপর দিকটাকে আমরা বলি হচ্ছে উত্তর দিক, নিচের দিকটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক, ডান দিকটা হচ্ছে আমাদের পূর্ব দিক, বাঁ দিকটা হচ্ছে আমাদের পশ্চিম দিক। তাহলে আমরা প্রথমে কি করব? পূর্ব দিকে 10 মিটার যায়, তাহলে পূর্ব দিকে একটা ভেক্টর রাখবো, ধরে নিলাম এটা 10, অর্থাৎ এখান থেকে এইটুকু লেন্থ হচ্ছে 10 আর দিকটা হচ্ছে পূর্ব দিক। এবার উত্তর দিকে 20 মিটার যায়, তাহলে এখান থেকে আমরা উত্তর দিক বরাবর 20 মিটার নিয়ে যাব। মোটামুটি একটা আইডিয়া করলাম যে এইটার লেন্থ যদি 10 হয় তাহলে এটা দ্বিগুণ হবে, এটার লেন্থ হচ্ছে আমাদের 20 মিটার। এটা হচ্ছে পূর্ব দিকে, এটা হচ্ছে আমাদের উত্তর দিকে। তো এইভাবে আমরা ভেক্টরকে জ্যামিতিক ভাবে প্রকাশ করব। এরপর বিভিন্ন ধরনের ভেক্টর সম্পর্কে আমরা জানব। বিভিন্ন ধরনের ভেক্টর, ফার্স্ট হচ্ছে এক রেখীয় ভেক্টর। ইংরেজিতে এদেরকে বলি আমরা কোলিনিয়ার ভেক্টর। কারা কোলিনিয়ার ভেক্টর? মনে করো তোমাকে আমি এরকম কতগুলি ভেক্টর দিলাম, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই হচ্ছে আরেকটা ভেক্টর। এই আরেকটা ভেক্টর, এই আরেকটা ভেক্টর। অর্থাৎ ভেক্টরগুলি সমান হতেও পারে, সমান নাও হতে পারে। একই দিকে হতে পারে বা বিপরীত দিকেও হতে পারে। কিন্তু
মেইন কন্ডিশনটা হবে ছিল একই রেখা বরাবর অবস্থিত হবে সকলে। অথবা সমান্তরালভাবে ক্রিয়াশীল। তাহলে তাদেরকে বলবো আমরা এক রেখীয় ভেক্টর। অর্থাৎ ভেক্টরগুলি একটা রেখা বরাবর হবে অথবা ভেক্টরগুলি সমান্তরাল হবে, তাহলেই তাদেরকে বলবো আমরা এক রেখীয় ভেক্টর। তারা সমান হইতেও পারে, নাও হতে পারে, একই দিকে হতে পারে বা বিপরীত দিকে হতে পারে, এটা কোনো ব্যাপার না। মেইন ব্যাপার হচ্ছিল একটা রেখা বরাবর তারা ক্রিয়াশীল করতে হবে তারা, অথবা তারা সমান্তরাল হবে। এখানে এই তিনটা ভেক্টর একটা রেখা বরাবর, আবার হচ্ছিল দেখো এদের সাথে এরা সমান্তরাল, তাহলে এরা সবাই হচ্ছিল এক রেখীয় ভেক্টর। এরপর আমাদের যেটা আসবে সেটা হচ্ছিল সমান ভেক্টর। এটাকে আমরা ইংরেজিতে বলি ইকুয়াল ভেক্টর। সমান ভেক্টর মানে হচ্ছিল যে সমস্ত সমজাতীয় ভেক্টরের মান ও অভিমুখ একই, তাদেরকে বলবো আমরা সমান ভেক্টর। অর্থাৎ মনে করো এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। দুজনের দেখো লেন্থ সেম, এখান থেকে এইটুকু ডিস্টেন্স যা এর ওই ডিস্টেন্সটা সেম ডিস্টেন্স, তার মানে ছিল এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান সেম, এবং একই দিকে তারা ক্রিয়াশীল, তীর চিহ্নটা একই দিকে আছে, তার মানে এর দিক আর বি এর দিক সেম দিক, তাহলে আমি বলতে পারি এ ভেক্টর আর বি ভেক্টর হচ্ছিল ইকুয়াল ভেক্টর। 3 নম্বর বিপরীত ভেক্টর। ইংরেজিতে বলবো অপোজিট ভেক্টর। এই সব কিন্তু একই জাতীয় ভেক্টর হতে হবে কিন্তু, হ্যাঁ, সমজাতীয় একই জাতীয় ভেক্টর মানে হচ্ছে সবাই সরণ নেয়, সবাই বেগ, এরকম ব্যাপারটা। সরণ বেগ এরকম বলবো না কখনো, ঠিক আছে, সরণ আর বেগ সমান হতে পারে না। তাহলে সমজাতীয় ভেক্টরের মান সমান কিন্তু দিক যদি বিপরীত দিক হয়, তাদেরকে বলবো আমরা বিপরীত ভেক্টর। অর্থাৎ দেখো এই ভেক্টরটা আর এই ভেক্টরটা এদের মান সমান কিন্তু এদের দিকটা হচ্ছিল বিপরীত দিক, তাহলে এ ভেক্টর আর এটা ছিল বি ভেক্টর, তাহলে আমি বলবো ছিল এ ভেক্টর হচ্ছিল মাইনাস অফ বি ভেক্টর। এই মাইনাস সাইনটা কি ইন্ডিকেট করছে? অপোজিট। আমাদের ফিজিক্সে অপোজিট ডিরেকশনটা নেগেটিভ সাইন দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি। তাহলে এ আর বি ভেক্টর হচ্ছিল অপোজিট ভেক্টর, মাইনাস সাইনটা দিয়ে তাই বোঝাচ্ছে আর কি। এদের মান সমান কিন্তু দিকটা অপোজিট। 4 নম্বর অক্ষীয় ভেক্টর। অ্যাক্সিয়াল ভেক্টর বলে এটাকে। যেসব ভেক্টরের দিকটা একটা অক্ষ বরাবর কল্পনা করা হয় তাদেরকে আমরা বলবো ছিল অক্ষীয় ভেক্টর। কিরকম ব্যাপারটা দেখো, মনে করো এই অক্ষের সাপেক্ষে একটা কণা বৃত্তাকার পথে ঘুরছে। তো কণাটার এই বৃত্তপথের স্পর্শক বরাবর রৈখিক সরণ কাজ করবে, রৈখিক বেগ কাজ করবে, রৈখিক ত্বরণ কাজ করবে। এদেরকে বলবো আমরা পোলার ভেক্টর। অর্থাৎ এটা যেই দিকে যাচ্ছে সেই দিকেই ওদের দিকটা, এদেরকে বলি আমরা পোলার ভেক্টর। অর্থাৎ কণা যেদিকে যাবে
এদের দিকটাও সেই দিকে হবে। কিন্তু কণা ঘুরছে এই পথে, কিন্তু কৌণিক সরণ এটাকে থিটা দ্বারা প্রকাশ করি, কৌণিক বেগ এটাকে ওমেগা দ্বারা প্রকাশ করি, এটাকে ওমেগা বলে ডাব্লুর মতন দেখতে, বা কৌণিক ত্বরণ এটাকে আলফা দ্বারা প্রকাশ করি। এদের দিকটা হচ্ছে এই অক্ষ বরাবর ক্রিয়াশীল, এই অক্ষ বরাবর ক্রিয়াশীল, ঠিক আছে। এটাকে বলবো আমরা কৌণিক সরণ, এটাকে বলবো আমরা কৌণিক সরণ, এটাকে বলবো আমরা কৌণিক বেগ, এটাকে বলবো আমরা কৌণিক ত্বরণ। এগুলো আমরা পরবর্তীতে বৃত্তাকার পথে ঘূর্ণনের একটা চ্যাপ্টার আছে আমাদের, সেখানে আমরা পড়বো কৌণিক ত্বরণ, বৃত্তীয় গতি চ্যাপ্টারে পড়বো। তাহলে কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ এদের দিকটা একটা অক্ষ বরাবর ধরে নেওয়া হয়, এদেরকে বলবো আমরা অক্ষীয় ভেক্টর। এই কণাটা যদি উল্টো দিকে ঘুরতো তাহলে আমি এদের দিকটা অক্ষ বরাবর নিচের দিকে কল্পনা করে নিতাম, ঠিক আছে। এরপরে ছিল আমাদের যেটা লাগবে সেটা ছিল একতলীয় ভেক্টর। একতলীয় ভেক্টর এদেরকে আমরা ইংরেজিতে বলি হচ্ছিল কোপ্লেনার, ক্লোপ্লেনার ভেক্টর। ক্লোপ্লেনার ভেক্টর মানে হচ্ছিল একটা তল বরাবর ক্রিয়াশীল এরা, ঠিক আছে। এই এতক্ষণ ধরে আমি যত ভেক্টর আঁকলাম এগুলো সবই আমাদের এই বোর্ডের তলে আছে, এগুলো হচ্ছিল সব কোপ্লেনার, একই তলে অবস্থিত। এরপর যেটা আমাদের লাগবে 6 নম্বর, সেটা ছিল অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর বা এটাকে স্থানাঙ্ক ভেক্টর বলা হয়, বা স্থানাঙ্ক ভেক্টর। স্থানাঙ্ক ভেক্টর ইংরেজিতে এটাকে আমরা বলি হচ্ছিল পজিশন ভেক্টর, অনেক সময় শর্টকাটে এটাকে স্থান ভেক্টর বলে, পজিশন ভেক্টর। এটা মানেটা কি দেখো, এই হচ্ছিল আমাদের দুটো অক্ষ, দ্বিমাত্রিকই ধরলাম আমি, এক্স ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু। এই মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান আমি যে ভেক্টর দ্বারা প্রকাশ করব তাকে আমরা বলবো ছিল অবস্থান ভেক্টর। অর্থাৎ এই পি বিন্দুর অবস্থানটা প্রকাশ করার জন্য মূল বিন্দু থেকে আমি একটা ভেক্টর দিয়ে প্রকাশ করছি, সেটাকে বলবো আমরা অবস্থান ভেক্টর। অর্থাৎ ওপি এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, এটি হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। এরপর হচ্ছিল আমাদের শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর মানে হচ্ছিল যে ভেক্টরের আদি বিন্দু আর প্রান্ত বিন্দু একটি বিন্দু, সেই ভেক্টরকে আমরা বলবো হচ্ছে শূন্য ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরের মান হচ্ছে শূন্য কিন্তু ওর একটা দিক আছে কিন্তু সেই দিকটা নির্দিষ্ট নয়, এরকম ভেক্টরকে আমরা বলি হচ্ছে শূন্য ভেক্টর। অর্থাৎ এই একটা ভেক্টর, এটা হচ্ছে আমাদের আদি বিন্দু প্রান্ত বিন্দু, এই ভেক্টরটা ক্রমশ আমাদের ছোট হচ্ছে। এই ছোট হতে 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 ছোট হতে 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 একটা সময় এই ভেক্টরটা একটা বিন্দুতে পরিণত হলো। তার মানে হচ্ছে কি, এইটারও দিক আছে, 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 তার মানে এটারও বিন্দুটারও একটা দিক আছে, কিন্তু বিন্দুটার কোনো লেন্থ নাই। তার মানে হচ্ছে হলো মানটা হচ্ছে শূন্য কিন্তু একটা দিক আছে। এই ধরনের ভেক্টরকে আমি বলেছি শূন্য ভেক্টর। তো আমাদের কখনো কখনো শূন্য ভেক্টর কাজে লাগে। কিরকম কাজে লাগে, মনে করো এই একটা বস্তু, এই বস্তুটার উপর দুটো সমান ও বিপরীতমুখী বল ক্রিয়াশীল। একটা বল এদিকে কাজ করছে এফ, ডান দিকটা যদি আমি ধনাত্মক ধরি, তাহলে বাঁ দিকে যদি সমান পরিমাণ বল কাজ করে সেটাকে মাইনাস এফ ধরবো। তাহলে মোট বল নাম দিলাম আমি F1, মোট বল যেহেতু তার ভেক্টর সাইন দিতে হবে, কত হবে আমাদের এফ আর এই মাইনাস এফ এর যোগফল। তাহলে মোট বল F1, এরা দুজন কাটাকাটি গিয়ে আমাদের কত আসবে 0। তাহলে বাঁ দিকে F1 এর মাথায় তুমি ভেক্টর সাইন দিলা, আর ডান দিকে শূন্যর মাথায় ভেক্টর সাইন যদি না দাও তাহলে কেমন হয়ে যায়, একদিকে ভেক্টর একদিকে স্কেলার, সেই জন্য এখানেও আমাদের শূন্য মাথায় ভেক্টর সাইন দিতে হবে। এটি হচ্ছে আমাদের শূন্য ভেক্টর। এই মাঝে মাঝে রিপ্রেজেন্টেশনের জন্য অর্থাৎ প্রকাশের জন্য আমাদের এই ভেক্টরটাকে দরকার হয়, তাছাড়া খুব একটা এটা কাজে লাগে না আমাদের, ঠিক আছে। যখন কোনো ভেক্টর শূন্য হয়ে যায় তখন আমরা প্রকাশের জন্য শূন্য মাথায় ভেক্টর সাইন দেব। তাহলে এই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ভেক্টর।
এছাড়াও যে আর নেই তা না, আরো কিছু আছে যেগুলো আমাদের খুব একটা কাজে লাগবে না বলে আমি আলোচনা করছি না। এই কটা জানলে পরে মোটামুটি তোমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজ এইটুকু পর্যন্ত থাকলো। আমি অল্প অল্প করে ভিডিও করছি যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয়, বুঝতে অসুবিধা না হয়। এইটুকু ভালো করে দেখো, একটু খাতার মধ্যে লেখো, ঠিক আছে? এটা ভালো করে পড়ো, ঠিক আছে? এবং অনেকটা বড় ভিডিও করলে পরে কি হয়, তোমাদের চোখের প্রেসার পড়ে এবং দেখতেও ইচ্ছা করে না, বোরিংও লাগবে। সেজন্য এইটুকু ভালো করে দেখলাম। এরপরে নেক্সট ভিডিওতে আবার পরবর্তী আবার কিছুটা প্রশ্ন আমি আলোচনা